দাবানলে পুড়ছে নিউ ইয়র্কের বিস্তীর্ণ এলাকা। বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে জ্বলছে আগুন। শনিবার লং আইল্যান্ডের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘন কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। কমপক্ষে 3 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুনের শিখা। আগুনের কাছাকাছি থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ধোঁয়ার হাত থেকে বাঁচতে বাড়ির দরজা জানলা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অবস্থা সামাল দিতে কাজ করছে ফায়ার সার্ভিস। এরই মাঝে শহরে প্রবেশের প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে স্টেটে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর ক্যাথি হুকুল। মাত্র কিছুদিন আগেই নর্থ ক্যারোলাইনার দাবানলের পর এবার নিউ ইয়র্কে দাবানলের সম্মুখীন স্টেটের বাসিন্দারা। শনিবার লং আইল্যান্ডের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আকাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায়। কমপক্ষে 3 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে জ্বলছে আগুন। দাবানলের কাছাকাছি থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ধোঁয়ার হাত থেকে বাঁচতে বাড়ির দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আগুন এখনো পর্যন্ত আবাসিক এলাকায় পৌঁছায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার ফাইটাররা। এরই মাঝে শহরে প্রবেশের প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর ক্যাথি হুকুল। কাউন্টি এক্সিকিউটিভ এড রোমেইন জানিয়েছেন, প্রচণ্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। আগুনে এক ফায়ার ফাইটার দগ্ধ হয়েছেন বলে জানান তিনি। অন্যদিকে ব্রুকলিনের একটি পার্কেও অগ্নিকাণ্ড ঘটেছে, তবে হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে সে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্লোরিডার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিড জলি। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার মিত্র দেশসমূহের সঙ্গে একরকম বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছে, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। শনিবার MSNBC-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এদিকে সাবেক লেবার সেক্রেটারি রবার্ট রাইস বলেছেন, ট্রাম্পের শুল্ক ও অভিবাসন নীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেতে পারে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা কারণে বিতর্কের জন্ম দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে অন্যতম তার প্রশাসনের আগ্রাসী শুল্ক নীতি। বিশ্লেষকরা মনে করেন, যার কারণে একদিকে বাড়ছে মূল্যস্ফীতি, অন্যদিকে তৈরি হচ্ছে মন্দার আশঙ্কা। শনিবার এক টিভি শোতে অংশ নিয়ে ট্রাম্পের শুল্ক নীতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে বলে মন্তব্য করেন ফ্লোরিডার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিড জলি। ডেভিড জলি এ সময় ট্রাম্পকে অস্থির, বিরক্তিকর এক ক্ষুব্ধ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে বলেন, তার কর্মকাণ্ড দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। এদিকে সাবেক লেবার সেক্রেটারি রবার্ট রাইস বলেছেন, আমেরিকানরা ট্রাম্পকে ভোট দিয়েছিল অর্থনীতিকে স্থিতিশীল করে দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতির কারণে, কিন্তু এখন সে করছে ঠিক তার উল্টোটা। ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি এবং শুল্ক নীতি না বদলালে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রবার্ট রাইস। আগামী সপ্তাহ থেকে কানাডা ও মেক্সিকোর বিভিন্ন পণ্যের উপর যে অতিরিক্ত শুল্ক কার্যকর হতে যাচ্ছে, তা মানুষের খরচ বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। কাঠের উপর 25% শুল্ক আরোপ করলেই দেশে একটি বাড়ি তৈরির খরচ এক লাফে $10,000 বেড়ে যাবে বলে জানিয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হোম বিল্ডার্স। অন্যদিকে দেশে ক্ষুদ্র ব্যবসায়ীরা উৎপাদন খরচ বৃদ্ধির আশঙ্কায় দিন গুনছেন। তারা মনে করেন, দিন শেষে অতিরিক্ত শুল্কের বোঝা সাধারণ ভোক্তাদের উপরেই চেপে বসবে। আমেরিকার দুগ্ধজাত পণ্য এবং কাঠের ওপর কানাডার আরোপ করা 250% শুল্কের জবাবে কানাডা থেকে আমদানি করা সেসব পণ্যে একই পরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। এদিকে ট্রাম্পের এমন ঘোষণায় কাঠ ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হোম বিল্ডার্স জানিয়েছে, কানাডার কাঠের ওপর 25% শুল্ক আরোপ করা হলে দেশে বাড়ির প্রতি নির্মাণ খরচ $10,000 পর্যন্ত বাড়বে। ড্যানিস উডরাফ নামে এই কাঠ ব্যবসায়ী বলছেন, দিন শেষে সাধারণ মানুষকেই এই অতিরিক্ত শুল্কের বোঝা বইতে হবে। ট্রাম্প প্রশাসন একদিকে শুল্ক আরোপ করছে, আবার অন্যদিকে শুল্ক স্থগিত করছে। এর ফলে সৃষ্ট অনিশ্চয়তার প্রভাব পড়তে শুরু করেছে দেশের স্টক মার্কেটে। তবে সহসাই এই অনিশ্চয়তা যে কাটছে না, প্রেসিডেন্ট নিজেই সেই আভাস দিয়েছেন। আগামী সপ্তাহে অ্যালুমিনিয়াম ও স্টিলের ওপর 25% শুল্ক আরোপ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে বিভিন্ন পানীয়র ক্যান উৎপাদনের খরচ বাড়বে। কেনেটিকাটের টমাস হুকার ব্রুয়ারির প্রেসিডেন্ট কার্ট ক্যামেরন বলছেন, শুধু ক্যান তৈরিতে না, তাদের পানীয় তৈরিতে যে বার্লি ব্যবহার করা হয় সেটির দামও বাড়বে। ফলে
ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়তে পারে। তবে কোকাকোলার মতো বড় প্রতিষ্ঠানগুলো খুব একটা ক্ষতির সম্মুখীন হবে না বলে মনে করেন প্রতিষ্ঠানটির সিইও জেমস কুইন্সি। উৎপাদন খরচ আগের মতো রাখতে আগেভাগেই কাঁচামাল মজুত করেছেন ক্যামেরন। তিনি জানান, দেশে অ্যালুমিনিয়ামের দাম এরই মধ্যে রেকর্ড পরিমাণ বেড়েছে, ফলে তাকে অ্যালুমিনিয়াম বাড়তি দামেই কিনতে হচ্ছে। তবে তিনি আশা করেন ভোক্তাদের যেন বাড়তি অর্থ গুনতে না হয় তা নিশ্চিতে তার প্রতিষ্ঠান সর্বাত্মক চেষ্টা করছে। আমেরিকায় ডিমের দাম বেড়ে যাওয়ায় ছোট ব্যবসায়ীদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডিমের দাম বাড়ার ফলে একটা ছোটখাটো রেস্টুরেন্টে 1 বছরের ব্যবধানে খরচ বেড়েছে $70,000, যার নেতিবাচক প্রভাব পড়ছে বেকারির মতো ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর। এদিকে ডিমের মূল্য বাড়িয়েও বাড়ছে না ডিম ব্যবসায়ীদের লাভ। বার্ড ফ্লুর প্রাদুর্ভাবে ডিমের সংকট তৈরি হওয়ায় বাজারে চড়া দামে ডিম বিক্রি হচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আমেরিকায় রেকর্ড ছাড়িয়েছে ডিমের দাম। গড় হিসেবে ডজন প্রতি ডিমের দাম এখন $4.95। ডিমের মূল্য বৃদ্ধির মূল কারণ বার্ড ফ্লু। ফার্মগুলোতে ডিম উৎপাদন কমে যাওয়ায় সরবরাহ কমে গেছে, আর তাই লাগামহীনভাবে বাড়ছে ডিমের দাম। পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের অগাস্টে রেকর্ড হওয়া সর্বনিম্ন মূল্যের চেয়ে এখন দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ডিম। এই মূল্য বৃদ্ধির কারণে জানুয়ারি মাসে দেশের নাগরিকদের খাদ্য ব্যয় 2/3 বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এগ্রিকালচার ডিপার্টমেন্টের আশঙ্কা 2025 সালে ডিমের দাম 40% পর্যন্ত বাড়তে পারে। ট্রিবেকায় অবস্থিত স্কয়ার ডাইনারের মালিক থিওডোর কারুনোস জানান, ডিমের মূল্য বৃদ্ধি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার রেস্টুরেন্টের জন্য। নিউ ইয়র্ক সিটির আপার ওয়েস্ট সাইডে অবস্থিত টমস রেস্টুরেন্ট। ডিমের মূল্য বৃদ্ধির কারণে রেস্টুরেন্টের অন্যতম মালিক জন ইয়ারো মোনাহোস প্রতিদিন অতিরিক্ত $2,000 ব্যয় করছেন। ডিমের বাজার স্থিতিশীল করতে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বার্ড ফ্লু নিয়ন্ত্রণ এবং ডিমের মূল্য কমাতে $1 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন। এই উদ্যোগের মধ্যে রয়েছে বায়োসিকিউরিটি ব্যবস্থায় বিনিয়োগ এবং ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা। বার্ড ফ্লুর প্রভাব কাটিয়ে ডিমের বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও কিছু সময় লাগতে পারে বলে মনে করেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের সময় প্রতিবাদের কারণে কংগ্রেসের সভাকক্ষ থেকে বের করে দেয়া রিপাবলিকানদের দ্বিমুখী আচরণ বলে মন্তব্য করেছেন টেক্সাসের ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ অ্যাল গ্রিন। শনিবার সিএনএনকে গ্রিন বলেন, তিনি জেনে বুঝেই প্রতিবাদ করেছেন এবং এর পরিণতি ভোগ করতেও তিনি প্রস্তুত। তবে এ বিষয়ে তিনি কাউকে জড়াবেন না। যদিও হাউসের নিন্দা প্রস্তাবে 10 জন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য তার বিরুদ্ধে অবস্থান নেয়। কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের বক্তব্যের সময় প্রতিপক্ষ দলের চিল্লাচিল্লি ও প্রতিবাদ নতুন কিছু নয়। তবে গত মঙ্গলবার ঘটে ব্যতিক্রমী ঘটনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ করায় কংগ্রেস কক্ষ থেকেই বের করে দেয়া হয় টেক্সাসের ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ অ্যাল গ্রিনকে। ঘটনা এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে কংগ্রেসে এজন্য নিন্দা প্রস্তাব গৃহীত হয়। সে সময় গ্রিনের নিজের দলের 10 জন কংগ্রেসম্যানও তার বিরুদ্ধে দেয় ভোট। শনিবার এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে সিএনএন এর মুখোমুখি হন গ্রিন। সাক্ষাৎকারে গ্রিন বলেন, তিনি জেনে বুঝেই শান্তিপূর্ণ প্রতিবাদ করেছেন। ভবিষ্যতে এরকম পরিস্থিতি হলে আবারও প্রতিবাদ করবেন বলে জানান গ্রিন। এ ঘটনার জেরে গ্রিনকে আরো ভোগান্তির মুখে পড়তে হতে পারে, তবে তা নিয়ে চিন্তিত নন তিনি। বলেন, যে কোনো পরিণতি ভোগ করতে প্রস্তুত তিনি, তবে তার শাস্তির ভাগ যেন দলের আর কাউকে নিতে না হয় সে বিষয়ে জোর দেন তিনি। গ্রিন বলেন, ওবামা বাইডেন আমলে রিপাবলিকান দলের অনেকেই প্রতিবাদ করেছে, তবে কাউকে কক্ষ থেকে বের করে দেয়া হয়নি। তাই তার সঙ্গে যা হয়েছে তা বৈষম্যমূলক। পরিণতি যাই হোক, নিজ নির্বাচনী এলাকা টেক্সাসের মানুষের জন্য লড়াই করে যাবেন বলে জানান অ্যাল গ্রিন। ফেডারেল সরকারের শাটডাউন এড়াতে শনিবার স্বল্পমেয়াদী ব্যয় পরিকল্পনা নিয়ে একটি বিল উত্থাপন করেছে হাউস রিপাবলিকানরা। বিলটি নিয়ে ডেমোক্রেটদের চরম বিরোধিতা থাকলেও আগামী মঙ্গলবার এই বিল পাশ করানোর প্রস্তুতি নিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। পেনসিলভেনিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্র্যান্ডন বয়েল বলেছেন, যদি অচলাবস্থা তৈরি হয় তা হবে রিপাবলিকানদের ইচ্ছাতেই। এদিকে টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসমিন ক্রকেট মনে করেন, রিপাবলিকান আইন প্রণেতারা দেশের স্বার্থের চাইতে ট্রাম্প ও মাস্কের এজেন্ডা বাস্তবায়নকে প্রাধান্য দিচ্ছেন।
ফেডারেল সরকারের আংশিক শাটডাউন এড়াতে আগামী শুক্রবারের মধ্যে কংগ্রেসকে পদক্ষেপ নিতে হবে। এমন পরিস্থিতিতে ফেডারেল এজেন্সিগুলোতে অর্থায়ন অব্যাহত রেখে অচলাবস্থা এড়াতে শনিবার সরকারি ব্যয় সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছে হাউস রিপাবলিকানরা। ডেমোক্রেটদের সমর্থন না থাকলেও আগামী মঙ্গলবার বিলটি নিয়ে ভোট গ্রহণের প্রস্তুতি নিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। অচলাবস্থা এড়াতে রিপাবলিকানরাই এই বিল পাশে ভূমিকা রাখবে বলে আত্মবিশ্বাসী হাউস স্পিকার। 99 পৃষ্ঠার এই বিলে $893 বিলিয়ন প্রতিরক্ষা ব্যয় এবং প্রায় $708 বিলিয়ন বেসামরিক ব্যয়ের অনুমতি দেওয়া হয়েছে। প্রতিরক্ষা ব্যয় গত বছরের তুলনায় বেশি হলেও বেসামরিক খাতে বরাদ্দ প্রায় $13 বিলিয়ন কম রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রতিরক্ষা প্রকল্পে খরচ বাড়ানো হলেও বেসামরিক খাতে গতবারের চেয়ে অনেক কম বরাদ্দ প্রস্তাব করায় বিলটি ডেমোক্রেটদের বিরোধিতার মুখে পড়বে। পেনসিলভেনিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্র্যান্ডন বয়েল এমএসএনবিসিকে বলেন, ট্রাম্প প্রশাসন বিলিয়নিয়ারদের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী। তার দাবি, এই কারণেই জনস্বার্থ বিবেচনায় না রেখে অযৌক্তিক পদক্ষেপ নিতে মরিয়া রিপাবলিকানরা। তবে ফেডারেল সরকারে অচলাবস্থা তৈরি হলে এর দায় রিপাবলিকানদেরই নিতে হবে বলে মনে করেন কংগ্রেসম্যান বয়েল। হাউস বাজেট কমিটির র্যাঙ্কিং মেম্বার ব্র্যান্ডন বয়েল দাবি করেন, ফেডারেল অপচয় বন্ধে ট্রাম্পের নির্দেশনায় ইলন মাস্কের ডোজের কার্যক্রম এবং রিপাবলিকান নেতৃত্বে বিতর্কিত ভূমিকার কারণে এরই মধ্যে এক ধরনের অচলাবস্থার মধ্যে পড়েছে ফেডারেল সরকার। টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসমিন ক্রকেট বলছেন, রিপাবলিকান আইন প্রণেতারা প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের এজেন্ডা বাস্তবায়নেই বেশি মনোযোগী। ইউক্রেনের দীর্ঘ পতাকা নিয়ে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে হাজারেরও বেশি ইউক্রেন সমর্থক। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করা এবং ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অপমানের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একইভাবে কিয়েভে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেছে একদল ইউক্রেনিয়ান। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বিশাল আকৃতির ইউক্রেনের জাতীয় পতাকা নিয়ে শনিবার হোয়াইট হাউসের কাছে সমবেত হন হাজারো ইউক্রেন সমর্থক। 172 ফুট বাই 110 ফুট আয়তন আর 330 পাউন্ড ওজনের ওই বিশাল পতাকা উঁচু করে ধরে বিক্ষোভকারীরা ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার দাবি তোলেন। I think that we have a moral obligation to Ukraine. I think it's just more than just a transactional dollar thing. প্রবীণ এই আমেরিকান নাগরিক জানান, ইউক্রেনের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি ভুক্তভোগীদের সাহায্য করতে সরাসরি ইউক্রেনে যাওয়ার ইচ্ছা রয়েছে তার। I'm just a 83-year-old retired American who wants to help out. My wife and I are headed back as soon as we can arrange our schedule because I think now is the time to show Ukrainians that actually most Americans really do support United States support for Ukraine. Stand with Ukraine! Stand with Ukraine! ক্যারোলাইনা নামের এই ইউক্রেনিয়ান আমেরিকান নারীর পরিবার এখনো রয়েছে কিয়েভে। পরিবার ও দেশের প্রতি সমর্থন জানাতে এখানে এসেছেন তিনিও। It's a way to really represent and support Ukraine because even though people bring like smaller flags from like even buildings and stuff, it's right now like people can see how like tight and close Ukrainian people are and American people are, and that not only Ukrainian people come here. Russia pay! Make Russia pay! Make Russia pay! Make Russia pay! অলাভজনক সংগঠন ইউনিটি ফর ইউক্রেনের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর ড্যানিয়েল বেলসন এ সময় ইউক্রেনের পক্ষে বিক্ষোভকারীদের ধন্যবাদ জানান। Ukrainians are deeply and profoundly thankful for the help that has come from the United States. That help has been decisive in protecting the sovereignty of that country, in protecting civilians who are constantly under bombardment and attack from Russian warplanes and Russian missiles. এদিকে ইউক্রেনের সাথে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করার প্রতিবাদে কিয়েভে অবস্থিত আমেরিকান দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে কয়েক ডজন ইউক্রেনিয়ান। এ সময় ট্রাম্প, পুতিন, ইলন মাস্ক ও দেশের অন্য শীর্ষ কর্মকর্তাদের ছবি তাসের ওপর লাগিয়ে ব্যতিক্রমী সমাবেশ করেন তারা। আমেরিকাকে রাশিয়ার বিপক্ষে দাঁড়িয়ে ইউক্রেনকে সমর্থনের আহ্বান জানান বিক্ষোভকারীরা। এদিকে শান্তি চুক্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে মস্কো। শুক্রবার রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনেটস্ক ও খার্কিভে 5 শিশুসহ অন্তত 20 জন নিহত ও কমপক্ষে 37 জন আহত হয়েছে। এছাড়াও ওডেসার ব্ল্যাক সি পোর্ট এলাকাতেও একাধিক ড্রোন হামলা চালিয়েছে ক্রেমলিন।
পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের গুন্ডামির সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে শনিবার দেয়া এক বক্তব্যে খামেনি বলেন, ওয়াশিংটনের সমঝোতা প্রস্তাবে সংকট সমাধানের চাইতে আধিপত্য বিস্তারকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার আগ্রহ প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পরদিনই এই বিষয়ে ইরানের অবস্থান জানিয়ে দিলেন দেশটির সর্বোচ্চ নেতা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক সমীকরণ ঢেলে সাজাতে সক্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই উদ্যোগের মধ্যে বাদ যায়নি ইরানও। শুক্রবার ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠানো হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ নেতাকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ইরান আলোচনায় বসবে, কারণ সেটি ইরানের জন্য ভালো হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে আমেরিকা। যদিও চিঠি দেওয়ার বিষয়ে ট্রাম্পের এমন দাবি অস্বীকার করে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, এমন কোন চিঠির বিষয়ে তারা অবগত নন। ট্রাম্পের চিঠি না পেলেও শনিবার দেয়া এক ভাষণে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিছু গুন্ডা রাষ্ট্রের সরকার সমঝোতার উপর জোর দিচ্ছে, কিন্তু তাদের আলোচনার লক্ষ্য সমস্যা সমাধান করা নয়। এটি তাদের নিজেদের আধিপত্য বিস্তারের জন্যই। তাদের দৃষ্টিভঙ্গি হলো আলোচনার টেবিলের ওপারে বসে থাকা, অন্য পক্ষের ওপর যা ইচ্ছা চাপিয়ে দেওয়া। যদি রাজি হয় তাহলে দুর্দান্ত, তা না হলে হট্টগোল শুরু করে বলবে যে প্রতিপক্ষ আলোচনার টেবিল থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে এবং আলোচনা থেকে সরে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, ইতিহাস সাক্ষী যে আমেরিকার সঙ্গে আলোচনা টেবিলে বসলে সেটি ইরানের জন্য কোনো সুফল বয়ে আনে না। তাদের আলোচনা শুধুমাত্র পারমাণবিক সংকট সমাধানে সীমাবদ্ধ থাকবে না। তারা নতুন দাবি উত্থাপন করবে যার সঙ্গে ইরান কখনোই একমত হবে না, কারণ এটি আমাদের প্রতিরক্ষা আর দেশের ওপর আন্তর্জাতিক প্রভাবের সঙ্গে সম্পর্কিত। তারা বলবে, এটা করো না, অমুক ব্যক্তির সঙ্গে দেখা করো না, ওই জায়গায় যেও না, সেই জিনিস তৈরি করো না, তোমার ক্ষেপণাস্ত্রের পাল্লা এত দূরত্ব অতিক্রম করা উচিত নয়। কেউ কি এই বিষয়গুলো মেনে নিতে পারে? খামেনি অভিযোগ করেন, তিনটি ইউরোপিয়ান দেশ নিজেরা ইরানকে দেয়া প্রতিশ্রুতি পূরণ না করে উল্টো এই অভিযোগ করে যাচ্ছে যে ইরান আন্তর্জাতিক পারমাণবিক প্রতিশ্রুতি পূরণ করেনি। তিনটি ইউরোপিয়ান দেশও একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছে যে ইরান জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের অধীনে পারমাণবিক প্রতিশ্রুতি পূরণ করেনি। ইরান হয়তো পারমাণবিক প্রতিশ্রুতির প্রতি সম্মান করেনি, ঠিক আছে, কিন্তু আপনি কি আপনার প্রতিশ্রুতি পূরণ করেছেন? আপনি প্রথম দিন থেকেই সেগুলো মেনে চলেননি। তারপর যখন আমেরিকা নিজেদের প্রত্যাহার করে নেয়, আপনারা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আপনারা সেই প্রতিশ্রুতি থেকেও সরে এসেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সতর্কবার্তার জবাবে খামেনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমেরিকা যত হুমকি দিক না কেন নিজেদের অবস্থান থেকে কোনোভাবেই পিছু হটবে না ইরান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।